আপনারা দেখতেছেন না বিএনপির মধ্যে কিভাবে ভাঙনের সুর। এরই মধ্যে বিএনপির মহাসচিব স্বয়ং একটা দলের স্বয়ং সাধারণ সম্পাদক তিনি বিএনপি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন, রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। 17 বছর ধরে এই লোকটা বিএনপিকে টাইনা তুলছে, বিএনপির একমাত্র প্রতিনিধিত্ব করছে। দুঃসময় দলের হাল ধরা ছিল, আর এখন সুসময় রাজনীতি থেকে অবসরে যাবে। বুঝেন নাই বোমার আয়োজন কেমনে চলতেছে, যে কোনো সময় বাস্টিং, আর বাস্ট হয়ে যাওয়ার আগেই এখন অবসরে যাবেন থাইল্যান্ড বা লন্ডনে গিয়ে অবসরকালীন সময় কাটাবেন। রাজনীতি থেকে কখনো অবসর হয় না। আর দুঃসময় দলের জন্য পরিশ্রম, সুসময় অবসর নেওয়া, এটা কিসের ইঙ্গিত বহন করে টেরটা পাইতেছেন না? মির্জা আব্বাস একজন সিনিয়র টাইপের নেতা ছিলেন। ছেলের বয়সী নাসিরউদ্দিন পাটোয়ারির নির্যাতনের লোকটা রক্তক্ষরণ হয়ে একবার বেড়ে নিষ্ঠ করে ফেলছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। বিএনপির বুড়া ভামগুলা বুঝতেছে না ওদের পরিস্থিতি কোন দিকে যাবে, ওদের পরিণতি কত ভয়াবহ ভোগ করবে ওরা। সুরঙ্গ থেকে তো ভাইগা যাবে ওদের বর্তমান বাপ তারেক রহমান। তারেক রহমানকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এইগুলো লড়তে ছড়তে পারবে না। আর এই কারণে এরা এখনই অবসর যাওয়ার ইঙ্গিত দিতেছে। কোথায় কি হচ্ছে হতে যাচ্ছে বলা যাবে না, শুধু বলবো আলহামদুলিল্লাহ বলুন। আপনারা যারা দল করছেন, যদি ভাবেন হাত গুটিয়ে কোনো কার্যক্রম না করে বাড়িতে থেকে নিরাপদ থাকবেন, তাহলে সেটা ভুল। আজকে আপনার কোনো একজন সহযোদ্ধা, কালকে আপনি, পরশু আর একজন, এভাবেই একজন একজন করে ওদের হাতে শিকার হবেন, শিকার হইতে হবে। সুতরাং ভাই নীরব থাকা যাবে না। যে আমার ভাইয়ের হাত কেড়ে নিয়েছে ওর হাতও আমি রাখবো না, যে আমাদের ঘর পড়াইছে ওর ঘর অক্ষত থাকতে পারে না, যার অতি উৎসাহীপনার কারণে, যার কারণে আমার পরিবারের স্বজনরা বাড়ি থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, তারও স্বজনরা ঘরে থাকতে পারবে না। মনে রাখবেন, ডেভিল ইউনূস বিদায় হয়েছে ঠিক, কিন্তু তার প্রতিচ্ছবি পুত্র ফ্যাসিস্ট তারেক আসছে। গত 2 মাসে সারা দেশে আমাদের প্রায় 10 জন সহযোদ্ধা ভাইকে নির্মমভাবে হত্যা করছে, অর্ধশতাধিকের মতো নির্মমভাবে নির্যাতন করে হাসপাতালের বেডে শোয়াই দিয়েছে। তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আর কত আপনারা নীরব থাকবেন? হাত থাকতে পিট পিট তার মার খাইয়েন না। মনে রাখবেন, ক্ষমতায় সেটা পাগলা কুত্তার মতো হয়ে গেছে। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক সহ এর সবকটা মন্ত্রী ধ্যান কেমনে আবল তাবল উল্টা পাল্টা কথা বলতেছে। ওরা ভাবতেছে কি ক্ষমতা ওদের বাপের ক্ষমতা, ওদের উত্তরসূরি ক্ষমতা, এই ক্ষমতা চিরকাল থাইকে যাবে। আর এই কারণে এখন পাগলা কুত্তার ন্যায় পরিণত হইতেছে। বিশ্বাস রাখুন, জনগণ রাজপথে নামার জন্য আপনার ডাকের অপেক্ষায় আছে। সুতরাং নেতৃত্ব দিতে হবে ভাইয়ের আমার। হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। কোন নেতা কি বলবো শোনার সুযোগ নাই, নেত্রী কি বলে শুধু সেইটা করেন। নেত্রী এই পর্যন্ত অনেকবার বলছে, আপনারা হাত থাকতে পিঠ পেইতে কেন মার খাইতেছেন? যে আপনার হাত নিচে আপনার তার হাত কি বিভাগ কত থাকে, যে আপনার ঘর পড়েছে তার ঘর কি বিভাগ কত থাকে। আরে ওপেন না পারেন গেরিলা। মনে রাখবেন, আওয়ামী লীগের গেরিলা বাহিনীর কাছে নাস্তানুবুদ হইয়া পালাই যেতে বাধ্য হয়েছিল। দেশ বাঁচাতে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে হবে, তাহলেই বিজয় আমাদের আসবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। জুলাই সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত ছিল, এই যে দখলদার ইউনূস দায়িত্ব নেওয়ার পর প্রথম কি বললো বলেন? প্রথম বলল সে যে আমাদের রিসেট বাটন প্রেস করতে হবে, মানে অতীত ভুলে যেতে হবে। অতীত মানে কি? বাঙালির জাতির যে 1000 বছরের যে ইতিহাস, যে ইতিহাস, যে সকল সংগ্রামের যে মিলন মেহানা তৈরি হয়েছিল 71-এর মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। হ্যাঁ, তো সবাই তো আপনার হচ্ছে কালার এই লৌহ কপাট ভেঙে দে করের লোপাট, কবি নজরুল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কবিগুরু রবীন্দ্রনাথ, আপনার তিতুমি থেকে আরম্ভ করে নুরুল দিন, সূর্য সেন, আপনার হচ্ছে সাঁওতাল বিদ্রোহ থেকে আরম্ভ করে এই বাংলার স্বাধীনতার জন্য, স্বাধিকারের জন্য যত আন্দোলন সংগ্রাম হয়েছে, হাজী শরীয়তুল্লাহ থেকে সকল সংগ্রামের যে মিলন মহড়া তৈরি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 71-এ, সেই স্মৃতিচিহ্ন মুছে দেওয়ার জন্য। এবং দেখেন, এই যে বাঙালি জাতিকে আত্মপরিচয় দেওয়ার যে কাজটি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার, এখানে পরিবারটা এই জন্যই বলছি কারণ 66-র 6 দফার পরে যখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো আইয়ুব খান, এই সময় কিন্তু সমগ্র এই স্বাধিকা 6 দফার যে আন্দোলনটা, 6 দফার পক্ষে জনমত তৈরি করার যে সংগ্রামটা, এই সংগ্রামটার নেতৃত্ব দিয়েছেন পর্দার আড়াল থেকে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। এবং আপনি জানেন, আজকের যে আমাদের যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, তিনি কিন্তু সেই সময়
একটা ইডেন কলেজের ভিপি ছিলেন এবং ছাত্র রাজনীতিতে নারী নেতৃত্বে ছাত্র রাজনীতিতে পুরোদা ব্যক্তিত্ব ছিলেন এবং তারও কিন্তু অসামান্য ভূমিকা ছিলেন। এবং আপনি দেখেন যে বঙ্গবন্ধুর দুইজন সাবালক যে পুত্র ছিল শেখ কামাল, তিনিও কিন্তু এই সংগ্রামে ছিলেন, মহান মুক্তিযুদ্ধে বীরত্বকথা ইতিহাস তৈরি করেছিলেন। শেখ জামাল তিনি গেরিলা কায়দায় মায়ের আঁচল থেকে ছুটে গিয়ে তার মায়ের অনুমতি নিয়ে তিনি কিন্তু মুক্তিযুদ্ধে গিয়ে বাংলাদেশে কমিশন প্রাপ্ত একজন সেনাবাহিনী সদস্য হয়েছিলেন এবং মুক্তিযুদ্ধে বীরত্বকথা ভূমিকা রেখেছিলেন। এই যে সমগ্র পরিবারটার যে ভূমিকা, এখানে শেখ ফজলুল হক মনির কথা না বললেই নয়। তিনিও ছিলেন বঙ্গবন্ধুর যে 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 আপনার যে একদম ছায়া সঙ্গী হিসাবে তিনিও সেই জায়গাটায় গুরুত্বপূর্ণ হয়ে পরবর্তীতে যুবলীগ তৈরি করে দিতে বাংলার মাও সেতুং হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। এই যে পরিবারটাকে একদিকে মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করা, আরেকদিকে বঙ্গবন্ধুর পরিবারকে মেলাইন করা, এটা কিন্তু একটা সুপরিকল্পিত কাজ। মুক্তিযুদ্ধকে যদি আপনি দুর্বল করে দিতে পারেন, বঙ্গবন্ধু পরিবারকে যদি আপনি দুর্বল করে দিতে পারেন, এই দেশের কাছে আর কিছু থাকে না। এই দেশের সকল অবলম্বন গুলো, বেঁচে থাকার অবলম্বন, এগিয়ে যাওয়ার অবলম্বন, আত্মপরিচয়ের যে অবলম্বন, সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে যায়। এবং সেই কাজটি এই দখলদার জুলাই সন্ত্রাসের হোতা যাদেরকে এখন, যারা তার সঙ্গে ছিলেন ওই সময়, তারা কিন্তু এখন তাকে বাটপার বলছেন। কেন বাটপার বলছেন? কারণ তিনি পুরো জাতির সঙ্গে বাটপারি করেছেন। আজকে একজন সিনিয়র সাংবাদিক তিনি বলছেন যে নির্বাচনের 3 দিন আগে তিনি যে আমেরিকার সঙ্গে যে চুক্তিটা করেছিলেন, কত ভয়াবহ একটা ঘটনা। বাংলাদেশকে তিনি আমেরিকা বানিয়ে দিয়েছেন, যে আমেরিকার অনুমতি ছাড়া আপনি কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বহির্বিশ্বে আপনি করতে পারবেন না। এই যে ইউনূস এই কাজটি করেছে একটাই কারণটা হচ্ছে তিনি এই যে সাম্রাজ্যবাদীর শক্তির একজন দালাল হিসাবে বাংলাদেশকে আজকে অন্ধকারে ঠেলে দিয়েছেন। কাজেই আপনি যে কথাটা বললেন রাশেদ, যে আপনার হচ্ছে মুজিবনগরের যে স্মৃতিচিহ্নগুলো, যে আমাদের ইতিহাসের পটভূমিটা যেখানে তৈরি করেছিলেন শিল্পীরা, এটা শুধু সেই স্থাপত্যগুলো নষ্ট করে, যে শিল্পীরা সেটাকে ওখানে চিত্রায়িত করেছিল, সেই শিল্পীদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, তাদের যে রক্তক্ষরণ হচ্ছে, তাদের যে শিল্পটাকে এখানে ধ্বংস করা হলো, তাদের যে ইতিহাসটা ওখানে স্থাপন করেছিলেন, এরা শিল্প সাহিত্য কারো কিছু কোনো মর্যাদা দিতে জানে না। যারা বাঙালি জাতির মর্যাদা দিতে পারে না, যারা মুক্তিযুদ্ধের তারা অসাম্প্রদায়িক চেতনার মর্যাদা দিবে কিভাবে? শিল্প সাহিত্যের এটা মর্যাদা দিতে পারে। কাজেই বাংলাদেশ আজকে একই ধারাবাহিকতায়, ইউনূস যে ধারাবাহিকতা তৈরি করেছিলেন, সেই ধারাবাহিকতা কিন্তু এই ভাগ বাটোয়ারা নির্বাচনের মধ্য দিয়ে একই ধরনের চলছে। কাজেই আমরা বলতে পারি যে আজকে আমরা যখন বললাম যে 18 কোটি মানুষ শ্রদ্ধা সম্মানের সঙ্গে মুজিবনগরের এই দিনটিকে পালন করছে, তখন আমরা দেখলাম এই দখলদার ইউনূসের ধারাবাহিকভাবে যারা আজকে দেশ পরিচালনা করছে, তারাও কিন্তু নীরব, তারাও কিন্তু মুজিবনগর নিয়ে কোনো কথা বলছেন না। কারণ মুজিবনগর নিয়ে কথা বললে তাদের অস্তিত্ব থাকে না। কাজেই আমরা বলতে চাই, কেউ নীরব থাকুক বা কেউ মিশে ফেলতে চাক, কেউ ভেঙে ফেলতে চাক, কেউ নির্মূল করতে চাক, ইতিহাস কখনো নির্মূল হয় না, ভেঙে ফেলা যায় না, ছিঁড়ে ফেলা যায় না, ছুঁড়ে ফেলা যায় না। ইতিহাস তার স্বাভাবিক নিয়মে চলবে। এবং এই নতুন প্রজন্ম যারা প্রতারিত হলো জুলাই সন্ত্রাসের মাধ্যমে, যারা প্রতারণার শিকার হলো, তারাই কিন্তু রাশেদ দেখবেন এই মুজিবনগরকে হৃদয়ের মধ্যে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ তৈরি করবে। খালিদ ভাই, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, আর যেটা পাকিস্তান সেনাবাহিনী করার সাহস পায়নি, সেটা 2024-এ যেমন 32 নম্বরের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এগুলো করে কি বাংলাদেশের জনগণের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে বলে আপনি মনে করেন? শোনা, হাইপোথেটিক্যালি একটা কথা বলি, ধরে নেন পৃথিবী থেকে বাংলাদেশের মানচিত্রটা মুছে গেল, বা আমরা যেহেতু জলবায়ু ক্লাইমেট চেঞ্জ, অনেকেই বলতেছে বাংলাদেশ সমুদ্রে তলিয়ে যাবে, ধরে নিলাম তলিয়ে গেল, বাংলাদেশের এই বদ্বীপটা থাকলো না, কিন্তু ইতিহাসের পাতায় কি লেখা থাকবে? একদিনকে বাংলাদেশ নামক একটি দেশ ছিল, সে দেশটা প্রতিষ্ঠাতা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব।
বাংলাদেশ এবং বঙ্গবন্ধু ছাড়া তৃতীয় কোনো নাম আর উচ্চারিত হবে না। এই যে এত কিছু নাটক মঞ্চায়িত হচ্ছে, কোনো নাটকের নাট্যকার কোনো কেউ কিন্তু এই দৃশ্যপটে থাকবে, দুইটা নাম থাকবে, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু। আমি আপনার কথাটারই সংক্ষিপ্ত ভাবে উত্তরটা দিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি তো সাবেক নৌ পরিবহন মন্ত্রী ছিলেন। আপনার চিটংয়ে, এই চিটং পোর্টের বাইরে আবার একটা এক্সটেনশন আছে যেটা তোমার কন্টেনার গুলো রাখা হয়, যেটা আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছিল, এটা খুব লাভজনক ছিল। ওইটা যে এখন বিদেশিদের হাতে তুলে দেওয়া হলো, এটা দেখেন আমাদের তো এই যে শিপিং যে সার্ভিসটা পারে যে এটা তো আসলে বহির্বিশ্বের জন্যই। সমুদ্র পথটা হচ্ছে সমগ্র পৃথিবীর সঙ্গে, এবং এটা ব্যবসা বাণিজ্য এগুলো করা, পণ্য আমদানি রপ্তানি এগুলো ঠিক আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেখেন এই যে কি দূরদর্শী একজন নেতৃত্ব। বঙ্গবন্ধু যেমন 1947 সালে দেশ ভারতবর্ষ ভাগ হওয়ার পরেই তিনি অনুভব করেছিলেন এই স্বাধীনতা আমাদের প্রকৃত স্বাধীনতা নয়, আমাদের মুক্তির জন্য লড়াই করতে হবে। তিনি 48 সালে ছাত্রলীগ গঠন করেছিলেন এবং একটা নতুন অসাম্প্রদায়িক চেতনার বাঙালির এই ভূমিতে নতুন একটা রাজনৈতিক দল এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল 1949 সালে। এবং সেই সময় পরবর্তীতে যেটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, শুধু আওয়ামী লীগ নামেই যেটা প্রতিষ্ঠিত হয়, বঙ্গবন্ধু যেটা সাধারণ সম্পাদক হয়েছিলেন। এবং সেই ধারাবাহিকতায় তিনি কিন্তু 71 তৈরি করেছেন। 23 বছরের লড়াই সংগ্রামেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কাজে এই যে দূরদর্শী নেতৃত্ব, তিনি কি আপোষহীন ভাবে যেভাবে বাঙালি মানুষকে, যেই বাংলাদেশের যেই ভূমির মানুষেরা যে একটি ধর্মভিত্তিক রাষ্ট্রের পক্ষে তার মতামত দিয়েছিল, সেই বাংলাদেশের মানুষকে বঙ্গবন্ধু শেখ মুজিব একটা অসাম্প্রদায়িক ধর্ম বর্ণ নির্বিশেষে একটা জাতি রাষ্ট্র তৈরি হবে সেটার পতাকা তলে ঐক্যবদ্ধ করেছিলেন। এই যে তার দূরদর্শিতা, তাদের লিডারশিপের যে গুণাবলী একই আমরা দেখতে পাই, তারই রক্তের উত্তরাধিকার দেশরত্ন শেখ হাসিনাকে। আপনি চিটাগং পোর্টের কথা বললেন, আমি এইভাবেই দিলাম যে কিভাবে দেখেন রক্ত কিভাবে কথা বলে। এই চট্টগ্রাম বন্দর আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন 2008 সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন, তখন বাংলাদেশের মূল বাজেট ছিল মাত্র 30,000 কোটি টাকা। তিনি যখন দায়িত্ব থেকে তাকে উৎখাত করা হলো, সরিয়ে দেওয়া হলো, তখন কিন্তু বাংলাদেশের বাজেট কিন্তু 7 লক্ষ কোটি টাকা, 7 লক্ষ কোটি টাকা। এবং দেখেন কি করলেন তিনি, শুধু আমি পোর্টের কথা যেহেতু বললেন, আপনি এই চট্টগ্রাম বন্দর আপগ্রেডেশন, আপনার পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল করা হলো, আমাদের যে বে টার্মিনাল, যেখানে আমরা ইতিমধ্যে 3টি ইয়ার সঙ্গে চট্টগ্রাম পোর্ট এবং সিঙ্গাপুর, ডিপি ওয়ার্ল্ড, রেড সি গেটওয়ে এবং আদানি অনেকগুলোর সঙ্গে আমার এমইউ স্বাক্ষর করা আছে, যে আমরা পরবর্তীতে 24 ঘন্টা, চট্টগ্রাম বন্দর কিন্তু এখন 24 ঘন্টা না, এটা জোয়ার ভাটা, 6 ঘন্টা যখন ভাটা থাকে তখন কোনো আপনার জাহাজ এখানে ঢুকতে পারে না বা বেরোতে পারে না। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে না, আমাদের এই পোর্ট 24 ঘন্টার জন্য কর্মমুখর রাখতে হবে। তাহলে কি করতে হবে, সাগরের মোহনায় যেখানে বে টার্মিনালের জায়গা নির্ধারণ করা হয়েছে, তিনি সেখানে একটা প্রকল্প নিলেন যেটা বে টার্মিনাল হিসাবে আছে, এবং যার ফার্স্ট টার্মিনালটা তৈরি করবে চিটাগং বন্দর। এবং তারপরে হচ্ছে অন্যান্য গুলো যাদের সঙ্গে আমাদের মানে চুক্তি স্বাক্ষরিত হবে, তাদেরকে আমরা পিপিপি মডেলে আমরা তাদেরকে সেটা দিব। তো চিটাগং ও চট্টগ্রাম বন্দর ইতিমধ্যে তারা কার্যক্রম শুরু করেছিল, আমি দায়িত্ব থাকা অবস্থায় কার্যক্রম শুরু হয়ে গেছিল, এখন কি অবস্থা আমি জানি না। চট্টগ্রাম বন্দরে এই যে তিনি যে আপনার প্রত্যেকটা আপগ্রেডেশন কি দেখেন, গ্যান্টি ক্রেন, আপনার পুরো চট্টগ্রাম বন্দরকে অটোমেশন করা হয়েছিল। চট্টগ্রাম বন্দর কোভিড এর সময় রাশেদ আপনি আশ্চর্য হয়ে যাবেন, পৃথিবীর বিভিন্ন বড় বড় যে বন্দরগুলো নটরডাম পোর্ট পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল, সেখানে আপনার চট্টগ্রাম বন্দর 1 ঘন্টার জন্য বন্ধ হয়নি, একদিন না 1 ঘন্টার জন্য বন্ধ হয়। সেখানে প্রায় 53 জন চট্টগ্রাম বন্দরের সদস্য
সেখানে কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। আমরা কোভিড হাসপাতাল করেছি এখানে, যে হাসপাতালটা এখন চট্টগ্রাম বন্দরকে কিন্তু সেবা দিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী সেটা করেছিলেন। এবং আপনি তাই শুধু নয়, আমরা যে ফিডার যে আমরা ইয়েটা করি সিঙ্গাপুর অথবা কলম্বো পোর্ট থেকে আমরা ফিডার করি, যে এখানে মাদার ভেসেল আসতে পারে না, কারণ মাদার ভেসেল আসতে হলে 18 মিটার ড্রাফট লাগে। মাননীয় প্রধানমন্ত্রী হঠাৎ করে তিনি একদিনকে আওয়ামী লীগের একটা আলোচনা সভায় ওয়ার্কিং কমিটি মিটিং এ তিনি বললেন যে বাংলাদেশে ডিপ সি পোর্ট হবে, এবং তিনি বললেন তোমরা কি কখনো মাতার বাড়ির নাম শুনেছ? অনেকেই আমরা মাতার বাড়ির নাম তখন শুনি নাই, জানি না, কারণ মাতার বাড়ি তো মহেশখালীর একটা ইউনিয়নও না, ইউনিয়নের একটা ছোট্ট জায়গা। তো সেখানে আপনার হচ্ছে তিনি ওইখানে একটা পোর্ট হবে, এবং তিনি দেখেন সেখানে তিনি কি পরিকল্পনা নিলেন, সেখানে যে আপনার হচ্ছে 2600 মেগাওয়াট তিনি কোল বেস পাওয়ার প্ল্যান্ট করলেন, এবং সেখানে ডিপ সি পোর্ট করা হলো, যেমন যেখানে আমরা 18 মিটার ড্রাফট ইতিমধ্যে সম্পন্ন করেছি। এবং এই ডিপ সি পোর্টটা হলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সিঙ্গাপুর থেকে বা কলম্বোর বন্দরের উপর নির্ভর করতে হবে না, সরাসরি মাদার ভেসেল আপনার বাংলাদেশের জলসীমায় চলে আসবে, এবং সেখান থেকে আমাদের মংলা পোর্ট এবং নতুন যে পায়রা পোর্ট এবং হচ্ছে চট্টগ্রাম পোর্ট, শুধু তাই নয়, এই পোর্টের সুবিধাগুলো আমাদের যে এই যে ইস্টার্ন ইন্ডিয়া যেটা আছে আপনার হচ্ছে মেঘালয়, ত্রিপুরা, আসাম এবং ভুটান, নেপাল, এরা কিন্তু এই সুবিধাগুলো ভোগ করবে। ইভেন আপনার হচ্ছে ভারতের এই কি বলে এটা উড়িষ্যা পর্যন্ত এই এই সুবিধাগুলো ভোগ করতে হবে। এটাকে মাননীয় প্রধানমন্ত্রী এই যে আঞ্চলিক একটা অর্থনীতির যে একটা হাব তৈরি করেছিলেন মাতার বাড়ি, এই যে সমুদ্রকে ব্যবহার করে, এই যে আমাদের সমুদ্র সীমা জয় করার মধ্য দিয়েই কিন্তু তিনি এই পদক্ষেপগুলো নিয়েছিলেন। আগে কিন্তু আমরা যদি সমুদ্রের উপরে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে না পারতাম, তাহলে ভারত অথবা মায়ানমারের অনুমতি নিয়ে আমাদের কিন্তু এই পণ্য সরবরাহ করতে হতো সমুদ্র পথে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সমুদ্র জয় করেছিলাম বলেই আজকে এইরকম মেগা প্রজেক্ট কিন্তু বাংলাদেশ নিতে পারতেছে। এখানে এই কারণে সারা জীবন আমরা দেশরত্ন শেখ হাসিনার প্রতি বাঙালি জাতি কৃতজ্ঞ থাকবে। শুধু তাই নয়, আপনি দেখেন দক্ষিণাঞ্চল, আমি জানি না আপনি কোন অঞ্চলে আপনার বাড়ি, তো দক্ষিণাঞ্চল যে আমাদের আছে বরিশাল অঞ্চলটা, সেই বরিশাল অঞ্চল কিন্তু একসময় ছিল ধান নদী খাল এই তিনে বরিশাল, কিন্তু সেখানে ধান উৎপাদন বন্ধ হয়ে গেছিল, আপনার খালগুলো বা নদী নালাগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছিল, এবং সেখানে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি নাই, সেখানে কিন্তু অর্থনৈতিক কিন্তু কোনো ধরনের ওই ধরনের নতুন ভাবে যে অর্থনৈতিক ভাবে সম্পৃক্ত হবে সেরকম কোনো ব্যবস্থা নাই। মাননীয় প্রধানমন্ত্রী দেখেন সেই কলাপাড়া অজো একটা জায়গায়, যেখানে কোনো ওই পটুয়াখালী অঞ্চলের মানুষ কোনোদিনও যায় নাই, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে রামনাবাদ চ্যানেলে তিনি বললেন যে এখানে নতুন পোর্ট হবে, তিনি পায়রা বন্দর করলেন, এবং 13 সালে তিনি এই পদক্ষেপটা নিলেন, 16 সালে পায়রা বন্দর তিনি উদ্বোধন করলেন, এবং সেখানে প্রায় দেখেন হাজার হাজার মেগাওয়াট কোল বেস পাওয়ার প্ল্যান্ট হলো, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে। তখন কিন্তু অনেকে বিরোধিতা করেছিল যে এটা পরিবেশ নষ্ট হয়ে যাবে, আজকে কিন্তু সেই বিদ্যুৎ কেন্দ্রের উপর আমরা নির্ভরশীল হয়ে গেছি। তিনি মাতারবাড়ি পোর্ট করলেন। এই মাতারবাড়ি পোর্টকে পায়রা পোর্টকে বলা হয় দক্ষিণের জানালা। এই পায়রা পোর্টের কারণে এখন এই বরিশাল বলেন, পটুয়াখালী বলেন, বরগুনা বলেন, পিরোজপুর বলেন, এই এলাকাগুলোতে কিন্তু আপনার এখন শিল্পায়ন হচ্ছে, বিভিন্ন ভাবে সেখানে পর্যটনের শিল্প গড়ে উঠছে। যেই আপনার হচ্ছে আপনার কুয়াকাটা যে সমুদ্র বন্দর, সেখানে আপনি গেছেন কিনা জানি না, আমি প্রথম যখন যাই সেখানে আমার 8টা ফেরি পার হয়ে যেতে হয়েছিল। কি ভয়ঙ্কর একটা জার্নি। এখন আপনি কুয়াকাটা ঢাকা থেকে যাবেন, আপনার 8 ঘন্টা লাগবে, কোনো সেতু কোনো ফেরি পারাপার হতে হবে না। পুরো কুয়াকাটার সঙ্গে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী সংযুক্ত করে দিয়েছেন, এবং দক্ষিণাঞ্চলের আগামী 10 বছর 15 বছর পর দক্ষিণাঞ্চল হচ্ছে অর্থনীতির অন্যতম একটা চাবিকাঠিতে পরিণত হবে। এই যে তার দূরদর্শী। এবং মংলা বন্দরকে তিনি দেখেন, মংলা বন্দর আপনার সাধারণত আপনার 6-7 মিটার ড্রাফট থাকে, তিনি আউটার চ্যানেল যেটা 141 কিলোমিটার মাইল এই চ্যানেলটা,
এই পশুর নদীতে। এই পুরো নদীর আউটার চ্যানেল কখনোই খনন করা হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী আউটার বার খনন করে তিনি মংলা বন্দরে 9 মিটার ড্রাফট তিনি ফিরিয়ে নিয়ে আসলেন, এবং সেখানে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা, যেই পরিমাণ জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে একই ধরনের জাহাজ ভিড়ার সক্ষমতা মংলা বন্দরে নিয়ে আসলেন। এবং আপনি জানেন যে ভারতীয় এলওসিতে সেখানে প্রায় 6,000 কোটি টাকার আপগ্রেডেশন প্রোগ্রাম চলতেছে। আগে খুলনা থেকে বাগেরহাট হয়ে মংলা পর্যন্ত রেল লাইন ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে। মংলা থেকে আপনার খুলনা পর্যন্ত কোনো আপনার ওইভাবে আধুনিক রাস্তা ছিল না, সেখানে 4 লেন রাস্তা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এবং তিনি চায়নার সঙ্গে একটা পিপিপি মডেলে আরেকটা প্রজেক্ট তিনি পদক্ষেপ নিয়েছেন। এই যে দূরদর্শী আমাদের সুনীল অর্থনীতি, এই যে আমাদের বৈশ্বিক যে ইয়ের সঙ্গে যে আমাদের ব্যবসা বাণিজ্য যুক্ত হওয়া, আজকে আমার কাছে খুব হাস্যকর লাগলো রাশেদ, গত কয়েকদিন আগে এই জুলাই সন্ত্রাসের হোতা তিনি জাপানে গেলেন। জাপানে গিয়ে তিনি শেখ হাসিনার এই প্রকল্পগুলোকে নিজের প্রকল্প বলে চালিয়ে দিলেন। এই পায়রা পোর্ট, মংলা পোর্ট, মাতারবাড়ি, চট্টগ্রাম আপগ্রেডেশন প্রকল্প এগুলো নিজের মতো করে চালিয়ে দিলেন। এবং আমি আশ্চর্য হয়ে গেলাম যে তিনি যেভাবে বললেন যে আমরা নতুন বাংলাদেশ করব, কিন্তু কোন বাংলাদেশ করলেন এখন তো বাংলাদেশের মানুষ টের পাচ্ছে। হ্যাঁ, তারপরে তিনি কি বললেন, যেই বাংলাদেশে আমাদের সমগ্র পৃথিবী থেকে আমাদের যুবকদেরকে, আমার তরুণদেরকে চাচ্ছে, আমাদের কাছে চিঠি আসছে যে তারা আমাদের কাছে লোক নিতে চায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। 25 সালে এই অবস্থা, 26 সালে কি হবে, 27 সালে কি হবে? আপনি দেখেন আজকে হামের টিকার অভাবে আমার শিশুরা মারা যাচ্ছে, শত শত শিশু আজকে হামের টিকার অভাবে মারা যাচ্ছে। এই হচ্ছে বাটপার ইউনূসের। এই জন্যই তাকে এখন সবাই বাটপার বলছে, যে তিনি বাটপারি করেছেন, বাংলাদেশকে আমেরিকার কাছে তুলে দিয়েছেন। বাংলাদেশের শিশুদেরকে তার পদক্ষেপের কারণে, ভুল শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থার কারণে আজকে বাংলাদেশের শিশুরা মৃত্যুবরণ করছেন। আজকে নতুন বই ছাত্ররা পায় না। আজকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা ক্লাসে যেতে ভয় পায়। আপনি দেখেন, এমন একজন শিক্ষামন্ত্রী দায়িত্ব নিয়েছেন, তিনি কমলমতি শিশুদেরকে বলছেন যা তোমাদেরকে কার সঙ্গে রাজনীতি করতে হবে সেই শিক্ষা দিচ্ছেন। প্রকৃত শিক্ষাকে বাদ দিয়ে তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা শিক্ষামন্ত্রী আজকে বাস্তবায়ন করছে। দুর্ভাগ্য। তিনি কাকে শিখাচ্ছেন? এই শিশু যখন বড় হয়ে দেখবে আমার দেশের প্রধানমন্ত্রী বলছেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়, তখন এই শিশু কি বলবেন, তার শিক্ষামন্ত্রী আমাদেরকে কি শিক্ষা? এই ধরনের প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী এই শিক্ষাই দিবেন, এর থেকে বেশি কিছু দিতে পারবেন না। কাজেই রাশেদ, আজকে বাংলাদেশ নতুন একটি বাংলাদেশ পেয়েছে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, সমুদ্র সীমা জয় করার মধ্য দিয়ে। সেই সমুদ্র যেভাবে মাতারবাড়ি, বে টার্মিনাল এবং পায়রা পোর্টের যখন সম্পূর্ণভাবে অপারেশন শুরু হয়ে যাবে, এই বাংলাদেশ একটা নতুন সম্ভাবনার জায়গায় চলে যাবে। কিন্তু এটার জন্য দরকার নেতৃত্ব। এই 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 যে কি বলে আপনার ইন্টারমিডিয়েট সমমানের যে শিক্ষা দিয়ে হবে না। যে ফরিদপুরে গিয়ে বলে সয়াবিন চাষ, দিনাজপুরে গিয়ে বলে আম উৎপাদন হয়, হ্যাঁ, রাজশাহীতে গিয়ে বলে লিচু উৎপাদন হয়, এই ধরনের নেতৃত্ব, ভুলভাল অপরিকল্পিত মেধাশূন্য নেতৃত্ব দিয়ে কিন্তু আমরা এই যে অবকাঠামোগুলো ব্যবহার করতে পারবো না। আপনি একটু আগে জিজ্ঞেস করছিলেন আমাকে যে আমি কোন অঞ্চলের লোক, এবং আপনি বলেছিলেন যে আপনি যখন ছিলেন ওই সময় বে টার্মিনালের ইয়েটা চালু হয়েছিল, আপনার আমলে চালু হয়েছিল, এটা সত্য কথা। আর আমার বাড়ি থেকে যদি মোটরসাইকেল টান দেই 7 মিনিট লাগে বে টার্মিনাল, 13 মিনিট লাগে চট্টগ্রাম বন্দর। তো 2024-এর জানুয়ারিতে যখন আমি দেশে ছিলাম তখনও দেখেছি বে টার্মিনালের কাজ চলছে। এটা কিন্তু আপনার যে রাস্তা করেছে বে টার্মিনালে, বিশাল রাস্তা, এটা ওই যে টানেলে যাওয়ার জন্য, এয়ারপোর্ট যাওয়ার জন্য, ওই রাস্তার পশ্চিম দিকে বে টার্মিনালের পুরো সেট আপ দিচ্ছিল। এটা উঁচা হয়েছিল প্রায় আগের সমুদ্র থেকে মনে হয় 20 ফিটের উপরে, খুব কাজ চলছিল। কিন্তু দুর্ভাগ্যজনক এটা জুলাই আগস্ট পর্যন্ত কাজ চলতে দেখেছি,
আগস্টের পরে আর কাজ নাই। আমি জানি না এখন এই যে বিভিন্ন যাদের সঙ্গে এমইউ হয়েছে তারা কি অবস্থা আছে। না, এই মুহূর্তে কাজ বন্ধ। এবং সবচেয়ে আপনি মজার একটা বিষয় কথা বললেন, এই কথা প্রসঙ্গে আপনি এটা বললেন যে ওই যে টানেলের কথা, কর্ণফুলী নদীতে অনেকেই বলে এই টানেল প্রয়োজন ছিল না। আমি আশ্চর্য হয়ে যাই, তারা কি বলে ওরা কি জানে যে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নিয়ে গেছেন প্রধানমন্ত্রী? ওরা কি জানে পেকুয়াতে যে আমাদের সাবমেরিন একটা স্টেশন আছে? ওরা কি জানে যে বাঁশখালীতে 6000 মেগাওয়াট কোল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে? তারা কি জানে এই টানেল যুক্ত হবে মাতারবাড়ি আমাদের যেটা আমরা বলছি যে আগামী দিনের যে সিঙ্গাপুর যেটাকে বলা হচ্ছে, যেখানে মানে বন্দর গভীর সমুদ্র বন্দর ভিত্তিক একটা নতুন শহর, সিঙ্গাপুরের মতো নতুন শহর সেখানে গড়ে উঠবে। এবং এই যে আপনার সেই টানেল তখন কত বড় একটা কাজে লাগবে সমগ্র বাংলাদেশে যুক্ত হওয়ার জন্য। আপনি জানেন, যেহেতু আপনি বললেন চিটাগংয়ের মানুষ, তো টানেলটা আপনার শহরের বাইরে, অনেকে বলা হয়েছিল এটা টানেল শহরের বাইরে করে কি লাভ হবে। এই টানেলটা শহরের মানুষের জন্য নয়, এই টানেল হচ্ছে কর্ণফুলীর ওই পারের মানুষের জন্য। এবং এটা যুক্ত হবে বাঁশখালী, পেকুয়া, মাতারবাড়ি, কক্সবাজারের সঙ্গে এবং চকরিয়ার সঙ্গে। এই যে ওই অঞ্চলকে ঘিরে যে আপনার অর্থনীতির একটা যে নতুন চেহারা ফুটে উঠবে, এবং সেখানে যে একটা রামু ক্যান্টনমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, এবং এই যে সবকিছু মিলিয়ে যে একটা নতুন যে একটা সম্ভাবনা, চট্টগ্রামকে বলা হয় বাণিজ্যিক রাজধানী, নতুন চট্টগ্রাম যেটা হতে যাচ্ছে, এবং সেই নতুন চট্টগ্রামের যে মানে যে লিঙ্ক তৈরি হবে এই যে আপনার বঙ্গবন্ধু টানেল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আগেই করে রেখেছেন। আমরা যে কাজটা করব, যখন কি হয়, যখন মানুষ যখন সংসার তৈরি করে তখন কিন্তু প্রথমে ঘর তৈরি করে, তাই না? মানুষের যখন সন্তান জন্ম নেয় তখন সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে কিন্তু বাবা মারা তখন কিন্তু সেই ধরনের পদক্ষেপ তারা নেয় যে আমার সন্তান লেখাপড়া করবো, কিভাবে কি হবে, এটা একটা প্ল্যান থাকে। মাননীয় প্রধানমন্ত্রী নদীর কর্ণফুলীর ওই পারে যে নতুন একটা মানে বাণিজ্যিক হাব তৈরি করছেন, অর্থনীতির হাব তৈরি করছেন, তারই পরিকল্পনার অংশ হচ্ছে বঙ্গবন্ধু টানেল। এটা অনেকেই ভুল ব্যাখ্যা দিয়ে মানে আমাদের এই ধরনের পরিকল্পনাগুলোকে খাটো করার চেষ্টা করে। মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শী চিন্তা ভাবনা, আসলে কি বলবেন, তাদের চিন্তা তো হচ্ছে শিশুরা কার সঙ্গে রাজনীতি করবে। তাদের তো পরিকল্পনা হচ্ছে প্রাইমারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, তাই না? আপনি জানেন যে একটা মেরিটাইম ইউনিভার্সিটি মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আপনি জানেন না, বাংলাদেশ হচ্ছে নবম দেশ, বাংলাদেশের মেরিটাইম ইউনিভার্সিটি হচ্ছে নবম ইউনিভার্সিটি পৃথিবীর মধ্যে। এর আগে কোনো মেরিটাইম ইউনিভার্সিটি ছিল না। আমাদের যে মেরিনাররা তারা বাইরে গিয়ে উচ্চতর ডিগ্রি নিতে হতো, এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী মেরিন একাডেমি আগে ছিল একটা, তিনি করেছেন আরো 4টা করেছেন, এবং তিনি বলেছেন আরো 2টা হবে। বিভাগীয় পরে যতগুলো বিভাগ আছে প্রত্যেক বিভাগে একটা করে মেরিন একাডেমি হবে। এবং তিনি এই যে এই যে স্কিল লোক, দক্ষ লোক যে তৈরি করা দরকার, এই যে আমরা অবকাঠামো তৈরি করছি। তারপরে মেরিন ইনস্টিটিউট করেছেন কতগুলো, প্রায় 5টা মেরিন ইনস্টিটিউট তিনি করেছেন। এগুলো হচ্ছে এই দক্ষ জনবল তৈরি করার জন্য। তিনি তো বসে নেন, এবং তিনি প্রত্যেকটা সেক্টর, এই যে সুনীল অর্থনীতির কথা তিনি বারবার বলেছেন, এই যে মৎস্য ফিশারিজ ডিপার্টমেন্টে তিনি কত বড় একটা রিসার্চ সেন্টার তিনি করেছেন এখানে এই কর্ণফুলীর পারে। এরা তো জানেন না, মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশটা মধ্যম আয়ের দেশে গ্রাজুয়েশন করার কথা। আপনি দেখেন এই সরকার আসার পরে ইউএনের কাছে বলল যে আমাদেরকে আরো 3 বছর সময় দিতে হবে। কেন দিতে হবে? কারণ গ্রাজুয়েশন করলে তো আমরা আর কারো কাছে সাহায্য চাইতে পারবো না। আমরা যে সুযোগ সুবিধাগুলো পেতাম দরিদ্র দেশ হিসাবে, স্বল্পোন্নত দেশ হিসাবে, সেগুলো আর পাবো না। কিন্তু এগুলো তো আমাদের মর্যাদা বৃদ্ধি করে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, আমরা একটা সেনাবাহিনীকে পরে আত্মসমর্পণ করেছে আমাদের কাছে, আমরা জয়ী দেশ। আমরা কেন পরনির্ভরশীল থাকবো? আমরা স্বয়ংসম্পূর্ণ হবো, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব, আমরা শিক্ষা দীক্ষা স্বাস্থ্যে স্বয়ংসম্পূর্ণ হব, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আর এরা কি করতে চায়? সাহায্য নির্ভর একটা দেশ রাখতে চায়।
আপনি দেখেন হাজার হাজার কোটি টাকা আজকে ঋণগ্রস্ত দেশে পরিণত হয়ে গেছে আবার নতুন করে। এই 20 মাসেই বাংলাদেশের মানুষের মধ্যে হাহাকার চলছে। আচ্ছা, গ্রামে গ্রামে যান, অন্ধকার। আমি গতকালকে ঢাকায় একজন বন্ধুর সাথে কথা বললাম, সে বললো যে আমি বাইরে ঘুরে আসি, মানে ভূত্রে নগরী, অর্ধেক ঢাকা শহরে কোনো বিদ্যুৎ নাই এবং স্ট্রিট লাইট গুলো বন্ধ করে রাখা হচ্ছে। কেন, কি কারণে? এইরকম বাংলাদেশ তো ছিল না। বাংলাদেশে তো মানুষ তো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যাতায়াত করেছে, কোথাও তো কোনো নিরাপত্তাহীনতা ছিল না। আমার নারীরা, মেয়েরা বাংলাদেশে ঢাকা শহরে যাতায়াত করেছে, চলাফেরা করেছে, কোথাও তো কোনো ধরনের ব্যারিকেড তৈরি হয়নি। আপনার আনমিউট করতে হবে। আজকে ওনাদের এক মন্ত্রী বলেছেন যে শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েই আজকের এই বিদ্যুতের সমস্যা করে দিয়েছেন। ওই যে এটার মানেটা কি? ওই আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, এবং সেটা হচ্ছে প্রাথমিক বিশ্ববিদ্যালয়। এবং এইটা দেখেন, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ আছে এখন, এটা বলছেন জ্বালানি প্রতিমন্ত্রী, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি। এবং সেকেন্ড কার্ডটা একটু যদি দেখেন, রাশিয়ার জ্বালানি আমদানি বাংলাদেশ নতুন করে 7 দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র। ওইটার উপরেই, সেই জন্যই ওইটার উপরে ভিত্তি করে বলেছেন যে হাইয়েস্ট আমাদের রিজার্ভ আছে। অথচ আপনি জানেন আপনার মাতার বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রী আপনার রিজার্ভার তৈরি করেছিলেন জ্বালানি। এখনো পড়ে আছে। তো বলি ইস্টার্ন রিফাইনারি, আমাদের কিন্তু সেটা ইস্টার্ন রিফাইনারি কিন্তু আপনার বন্ধ হয়ে গেছে, কারণ সেখানে ক্রুড অয়েল আসতেছে না, বন্ধ হয়ে গেছে। মানে এইসব কি বলবো, এগুলো সব গাঁজাগড়ি কাজ কারবার। একটা এই যে এতদিন যাবত আপনার হচ্ছে এই কি বলে, আমাদের ডক্টর জাফরুল্লাহর কথা মারা যাচ্ছে, প্রয়াত, তিনি বলেছিলেন যে বাবা তুমি এখানে আসো, লেখাপড়া করো, তুমি লন্ডনে আসো, সময়টা কাজে লাগাও। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই যে আরেক বাটপার আসিফ নজরুল, তিনিও একবার বলেছিলেন যে ওখানে লেখাপড়া করো। কারণ আপনি দেখেন আমরা গত কয়েকদিন আগে বাংলাদেশের মানুষ যেটা মনে করে যে আগামী দিনের নেতৃত্ব কি হবে, তা আমরা দেখলাম সজীব ওয়াজেদ জয় আপনার আল জাজিরা টেলিভিশনে একটা সাক্ষাৎকার দিলেন। তা আমি লাইভ দেখিনি, আমাকে একজন বলছে, একদম নন পলিটিক্যাল একজন মানে মানুষ, তিনি সরকারি চাকরি করেন, তিনি আমার পরিচিত, তিনি আমাকে বলেছেন যে আপনি কি দেখেছেন তার সাক্ষাৎকারটা? মানে কোনটা? আল জাজিরা দেখেন সজীব ওয়াজেদ জয়। আমার তো গর্বে বুক ভরে গেল। মানে কেন, মানে সে যেভাবে সাংবাদিকরা ফেস করেছেন, যেভাবে স্মার্টলি তিনি কথা বলেছেন, আজকে দেখেন আমরা কি দেখতে পাচ্ছি। এটা 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 আমাদের যে এই যে আমাদের যে জেনজি বলা হচ্ছে, সামনে আলফা আসতেছে, এরা কি চায়? এরা কি এই প্রাথমিক বিশ্ববিদ্যালয় চায়, নাকি সজীব ওয়াজেদ জয় যেভাবে আল জাজিরাকে ফেস করছে, ওয়ার্ল্ড মিডিয়াকে যেভাবে ফেস করতেছে, যেভাবে সেটাকে চায়? বলেন। আমরা তো এখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। হ্যাঁ, তো গ্লোবাল ভিলেজে যদি থাকতে চাই, তাহলে কি আমরা প্রাইমারিতে থাকবো, নাকি গ্লোবাল লেভেলে আমরা নিজেকে তৈরি করব? কাজেই নতুন যারা জেনারেশন, আমি বলবো আপনারা প্রতারিত হয়েছেন, আপনাদেরকে প্রতারণা করা হয়েছে। আপনাদের বুকের মধ্যে মুক্তিযুদ্ধ ছিল, আপনাদের বুকের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ছিল, আপনাদের হৃদয়ের মধ্যে বঙ্গবন্ধু ছিল। এগুলোর সঙ্গে প্রতারণা করে 5ই আগস্টে আপনাদেরকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। আপনারা বেরিয়ে আসুন এবং আমাদের যে শেখর, আমাদের যে জন্মের যে ইতিহাস, সেটাকে ধারণ করুন। যে জাতি তার শেকড়কে ভুলে যায়, সে জাতি কখনো এগিয়ে যেতে পারে না। যে মানুষ তার যে পিতৃত্বকে ভুলে যায়, সে কখনো মানুষ হতে পারে না। আপনার এই কথাটার সাথে মিল দেখেন, আজকে এই যে এটা টাইমস কম, আনিসুল ইসলাম সাংবাদিক, শেখ হাসিনা ঠিক ছিলেন, জুলাইকে সমর্থন করে আমরা প্রতারিত হয়েছি। এই ধরনের আমি শত শত সাংবাদিকের কার্ড দেখাতে পারবো যারা বিভিন্ন টিভি চ্যানেলে এই কথাটা বলতেছে। তার মানে কি এরা কি বুঝতেছে এখন যে তারা প্রতারিত হয়েছিল? আপনি রাশেদ বলি, আপনি যদি বাংলাদেশে বাক স্বাধীনতা থাকে, আমি আপনার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের 90% মানুষ বলবে যে আমরা প্রতারিত হয়েছি, 90%। কিন্তু বাক স্বাধীনতা নাই তো, বাংলাদেশে কোনো স্বাধীনতাই নাই এখন। বাংলাদেশে আপনি দেখেন রাশেদ, আপনি সাংবাদিক, আপনি কিভাবে আমাদের সমালোচনা করেছেন
24-এর আগে কিভাবে প্রধানমন্ত্রীর সমালোচনা করা হয়েছে, কিভাবে সরকারের সমালোচনা করা হয়েছে, এখন আপনি কোনো সমালোচনা করতে পারেন? না। আনিস আলমগীরকে টেলিফোন করে তার 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 স্বাস্থ্যের চিকিৎসা খবর নেওয়া হয়েছে, তার ব্যক্তিগত খবর নেওয়া হয়েছে, তিনি আপ্লুত হয়ে গেছেন। কিন্তু তাকে যারা অন্যায়ভাবে জেলখানায় নিয়ে গেল, তাদের যদি বিচার করত তাহলে আনিস আলমগীর তাহলে খুশি হতে পারতো। যারা এখনো শত শত সাংবাদিক জেলখানায় আছে, তাদের পক্ষে যদি কথা বলতো তাহলে বুঝতাম যে না, আজকে এই যে রিসেট বাটন, এই যে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়া, এইসব ভুলভাল কর্মকাণ্ডের সঙ্গে যদি এই ধরনের মানুষেরা মিশে যায়, তাহলে তো আমাদেরকে আরো খেসারত দিতে হবে। খালেদ ভাই, আমি একটা জিনিস আপনার কাছে বুঝতে চাচ্ছি, যে রাশিয়া থেকে যদি এই মুহূর্তে তেল আনে বাংলাদেশ, আপনি যেহেতু নৌ পরিবহন মন্ত্রী ছিলেন, রাশিয়া থেকে একটা জাহাজ তেল আনতে কতদিন সময় যাবে চট্টগ্রাম বন্দরে পৌঁছতে? না, এটা যদি মাদার ভেসেলই তো আপনার ন্যূনতম পক্ষে সিঙ্গাপুরেই তো এটা যদি মানে আপনার ইয়ে হয়, ফিডার হয়, লাইটারিং হয়, তাহলে তো ওইখানেই 7-8 দিন লেগে যাবে। আবার রাশিয়ার তো তাদের বিভিন্ন জায়গায় রিজার্ভার আছে, কোন জায়গা থেকে নিবে আমি ঠিক জানি না। তো কাজেই সরাসরি রাশিয়ার ভূখণ্ড থেকে যদি নিয়ে আসে, এটা তো দীর্ঘ দিনের ব্যাপার, নিয়ার অ্যাবাউট 50 days। এরপরে তো আমাদের তো এই তেল রিফাইন করার মতন অবস্থা তো আমাদের নেই। ওয়েস্টার্ন রিফাইনারি আছে, সেটা তো বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ হয়ে গেছে। আমি পত্রপত্রিকার মাধ্যমে, সংবাদের মাধ্যমে জেনেছি যে ইস্টার্ন রিফাইনারি বন্ধ। হ্যাঁ, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গেছে, কারণ ওদের কাছে নাই। তবে ইস্টার্ন রিফাইনারি আবার রাশিয়ান ক্রুড অয়েলটা রিফাইন করতে পারে না। না, এটা সম্পর্কে আমার ঠিক ব্যাপক ধারণা নাই। এটা যতটুকু আমরা খবরাখবর পড়েছে, এটা একমাত্র ইন্ডিয়াতে পারে। এখন ইন্ডিয়া পারে, চায়না পারে না। ওইখান থেকে রিফাইন হয়ে আসতে পারে। তবে বাংলাদেশের যে এটা মাননীয় প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন, অনেক আগেই, নতুন না, যে আমাদের যে গ্যাস উৎপাদন হয় সেখান থেকে বায়ো প্রোডাক্ট হিসাবে আমরা অকটেন এবং যেটা পাই, সেটা আমাদের প্রায় 60% আমাদের কাভার করে। তো কাজেই যেই সংকটটা এখন দেখা দিচ্ছে সেটা কিন্তু অকটেনের। অকটেন কিন্তু আপনি দেখেন পাচ্ছে, কিন্তু 6-7 কিলোমিটার দীর্ঘ, সারাদিন মশারি নিয়ে যাচ্ছে, রাতের খাওয়া নিয়ে ঘুমাচ্ছে পেট্রোল পাম্পে রাস্তায়, তারপরে তেল নিচ্ছে। একজন ড্রাইভার বলল, আমি চাকরি করি, আগে চাকরি করতাম 8 ঘন্টা, এখন চাকরি করি 24 ঘন্টা, কারণ আমার স্যারকে নামিয়ে দিয়ে আমাকে পাম্পে আসতে হয় তেলের জন্য, এখানে 4-5 ঘন্টা চলে যায়। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে, আমি জানি না এই সংকট তৈরি করে বর্তমান এই রেজিম, তারা কোনো লুটপাটে ব্যস্ত আছেন কিনা আমি জানি না। কারণ কৃত্রিম সংকট আমরা জানি, এর আগেও সারের সংকট তৈরি করে মানুষ, কৃষক হত্যা করা হয়েছে, বিভিন্ন ধরনের সংকট। শুধু আপনি তেলের সংকট কেন বলতেছেন? সংকট নাই কিসে? এখন পর্যন্ত, আজকে আপনার সাথে কথা বলছে, এটা এপ্রিল মাস, এখন পর্যন্ত নতুন বই ছাত্রদের কাছে যায়নি, ফুল সেট বই এখনো যায়নি। আপনি কৃষকরা আলুর দাম পায়নি, পেঁয়াজের দাম পায়নি, ধানের দাম পায়নি, সার পাওয়া যাচ্ছে না, কীটনাশক পাওয়া যাচ্ছে না, সব জায়গায় সংকট। রাস্তাঘাটে চলাচল করতে যাবেন, আপনার নিরাপত্তা নাই, 5,000 টাকা নিয়ে ঢাকা শহরে ঘোরা যায় না, আপনার সব জায়গায় সংকট আছে। মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে, মানুষের কোনো বাক স্বাধীনতা নাই। কোথায় আপনার সংকট নাই? এভরিওয়ার সংকট। জোর করে পার্লামেন্টে একটা সরকারি দল বিরোধী দল বানানো হয়েছে, কিন্তু সব রসুনের এক জায়গায়। তিনি স্পিকার কি বলছেন দেখেন, স্পিকার দুর্ভাগ্য, যদিও তার বাবা 70-এর এমপি ছিলেন এবং তিনি পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণ করেছিলেন, সেই কারণে তিনি আজকে বিরোধিতা করছেন, কিন্তু এবং ভুল ব্যাখ্যা দিচ্ছেন। এবং তিনি গত কয়েকদিন আগে দেখলাম টিপাই মুখ বাদ নাকি অনুমতি দিয়েছিলেন আব্দুস সামাদ। এইরকম নির্লজ্জ মিথ্যাচার পার্লামেন্টে দাঁড়িয়ে স্পিকারের চেয়ারে বসে কিভাবে করতে পারে? মানে আপনি বলেন, মিথ্যার ব্যাসাতি নিয়ে, ভুলভাল ব্যাখ্যা দিয়ে, এবং আপনার হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকে একটা দেশ চালানো যায় কখনো? বলেন। তাই তো করা হচ্ছে। বর্তমান সময়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রবলেমটা কি এই মুহূর্তে?
আওয়ামী লীগের তো কোনো সমস্যা না, বর্তমান সময় সবচেয়ে বড় সমস্যা বাংলার জনগণের, যে তাদের মুখপাত্র আজকে মাঠে নাই। মাঠে নাই মানে কি, কথা বলতে পারতেছে না, তাদেরকে শক্তি দিয়ে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের মানুষের মুখপাত্র হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া বাংলার মানুষের পক্ষে কেউ কথা বলে না। এই যে এই জুনায়েদ সাকিরা, আমরা যখন জ্বালানির দাম বাড়াতাম তখন রাস্তায় নেমে যেত, গণশুনানি করতে হবে। এখন গণশুনানি কোথায়? এখন তিনি মন্ত্রিত্ব পেয়ে ভাগ বাটোয়ারার এমপি হয়ে তিনি এখন সবকিছু ভুলে গেছেন। এখন তার নতুন বন্দোবস্ত কোথায়? এদের নতুন বন্দোবস্ত এখন কোথায়? নতুন বন্দোবস্ত কি এখন এই নারীর চরিত্র হনন? নতুন বন্দোবস্ত কি এখন এই বাংলাদেশের নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়া? আজকে আমি দেখলাম ছাত্র দলের ভিপি নির্বাচন করেছিল, তাকে মেট্রো রেলে ধরে সাধারণ মানুষ পিটাপিটি করতেছে। আমরা তো এটা চাই না। কেন একজন ছাত্র নেতাকে এইভাবে দুর্বৃত্তরা গায়ে হাত দিবে? তাদেরও নিরাপত্তা নাই, বাংলার মানুষের নিরাপত্তা কোথায় দিবে? এই 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 বাংলাদেশ, এই বাংলাদেশ কোথায় ছিল? আপনি একটা চোখ বন্ধে চিন্তা করেন যে মানুষ, দেশরত্ন শেখ হাসিনার সময় বাংলাদেশ কোথায়, কোথা থেকে কোথায় চলে গিয়েছিল, আর কোথায় আমরা নেমে যাচ্ছি। বাংলাদেশের একটা জোয়ার তৈরি হয়েছিল, আজকে পুরো ভাটার টান তৈরি হয়ে গেছে। এটা কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না। তবে আপনি যেটা বললেন, আওয়ামী লীগের শক্তি হচ্ছে জনগণ। জনগণ যেহেতু জেগে যাচ্ছে, জনগণ যেহেতু আওয়ামী লীগের অপেক্ষায় আছে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষের পাশে আমরা দাঁড়াবো। এই বাংলার মানুষকে আমরা অন্ধকারে ঠেলে দিতে পারি না। ৭৫-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করে এইভাবেই আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, কারা নির্যাতন, নিপীড়ন সহ্য করে আমরা কিন্তু এই দেশের মানুষকে উদ্ধার করেছি। এবং মানুষ আমাদের সঙ্গে ছিল বলেই 96 সালে আমরা আসতে পেরেছিলাম। আমরা কিন্তু রাতের অন্ধকারে বা জুলাই সন্ত্রাস করে বা কোন সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে কনস্পেসি করে কখনো ক্ষমতায় আসি নাই। আমরা এসেছি সবসময় জনগণের ভালোবাসা নিয়ে। আমাদেরকে বারবার উৎখাত করা হয়েছে এই ষড়যন্ত্র করে। বঙ্গবন্ধুকে হত্যা করে উৎখাত করা হয়েছিল। 2001 সালে লতিফুর রহমান, আবু সাইদ আর শাহাবুদ্দিনের ষড়যন্ত্র করে উদ্ধার করা হয়েছে 1 সালে। এই 1/11 আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলা করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। মহান রব্বুল আলামিন রক্ষা করেছে এবং জনগণ আমাদের পাশে ছিল। এবং এই 15 বছর যাবত তারা কিছুই করতে পারে নাই। তারা সন্ত্রাস করে আওয়ামী লীগকে না, বাংলার মানুষকে অন্ধকারে ঠেলে দিয়েছে। কাজেই বাংলার মানুষ যদি আবার ঘুরে দাঁড়িয়েছে, জেগে উঠেছে, আমরা আবার বাংলার মানুষের কাছে ফিরে আসব এবং বাংলার মানুষের এই রক্তক্ষরণ আমরা বন্ধ করব। খালেদ ভাই, গত 4 দিনে 2টি ঘটনা, আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা। প্রথমটা হচ্ছে যে আমাদের চট্টগ্রাম শহরে, মানে একদম সরাসরি ডিসি অফিসের সামনে একজন ছাত্রলীগ নেতা গোলাম সামদানি জনি নাম, তার নেতৃত্বে প্রায় 25-30 জন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া বিশাল ব্যানার দিয়ে ওপেন মুখে মিছিল করেছে। সমস্ত পত্রিকায় গিয়েছে। আজকে 4 ঘন্টা আগে, তাও সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে আওয়ামী লীগের ক্রিয়া পরিষদ বা উপপরিষদের কোন একটা মেম্বার, তার নেতৃত্বে আপনার প্রায় 2 থেকে 250 ছেলে পেলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য মহিউদ্দিন চৌধুরীর সেই বিজিত লাল টুপি পরে মিছিল, এবং সর্বশেষ সেই মিছিলের পরে পথসভা ওরা করেছে। এই সাহস, এই 2টা জিনিসকে আপনি কিভাবে দেখছেন? না, শুরু হলো পথ চলা। আমি বলতে চাই শুরু হলো পথ চলা, এবং এই যে মিছিল, এটা থামবে না। এটা 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 জলোচ্ছ্বাস তৈরি করবে। আমি কয়েকদিন আগে এক জায়গায় বলেছিলাম, বাংলাদেশে রাজনীতির উত্তাপ বেড়ে যাচ্ছে, নিম্নচাপ শুরু হয়ে গেছে। এই নিম্নচাপ জলোচ্ছ্বাসে পরিণত হবে এবং হবে। এই যে আপনি বললেন, এই ছোট ছোট নিম্নচাপ দিয়ে কিন্তু একসময় বড় ধরনের একটা জলোচ্ছ্বাস হবে। এটা কেউ থামিয়ে থাকতে পারে। এবং আমি বলি আপনাকে, যারা প্রতারিত হয়েছে, আপনি বললেন না, যারা প্রতারণার শিকার হয়েছে, তারাই এই জায়গার নেতৃত্ব দিবে। আপনাকে বললাম। আপনাকে, খালেদ ভাই, সর্বশেষ আপনাকে আমি একটা প্রশ্ন করবো, এটা আমার লাস্ট প্রশ্ন।
সর্বশেষ এই প্রশ্নটা, এটা হচ্ছে যে এই মুহূর্তে শোনা যাচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের একটা কথা খুব প্রচলন, যেটা আমরা মনে করি যে ডিপ স্টেট বা অন্যান্য যে বাহিনী আছে তারা একটা তৈরি করার চেষ্টা করতেছে। এই ডিপ, এই যে রিফাইন্ড আওয়ামী লীগ, আসলে কি এখন আমাদের কি উচিত, যে রিফাইন্ড আওয়ামী লীগের দিকে নজর দেওয়া, নাকি আমাদের উচিত যে ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা তোমার সাথে আমরা ওই না, দিকে এটা এটা শেখ হাসিনা ঝড় বৃষ্টি আধার রাতে, এটা শেখ হাসিনা তোমার সাথে, এটা প্রত্যেকটা নেতা কর্মী না, আমাদের নেতা কর্মী না, সাধারণ মানুষই বলতেছে এটা ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা তোমার। এটা দলীয় স্লোগান না, এটা এখন বাংলাদেশের স্লোগানে পরিণত হয়েছে। কাজেই মানে এগুলো 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 আপনি যেগুলো বলতেছেন এগুলো কোনো কাজে দিবে না, এগুলো এগুলো কোনো কাজে দিবে না। অনেকেই 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 অনেক কিছু হয়তো করার চেষ্টা করবে, বা এই ধরনের রেজিমরা যারা করে, আমরা অতীত দেখেছি তো, অতীতে অনেক কিছু দেখেছি। মিজানুর রহমান চৌধুরী আওয়ামী লীগ, মিজান আওয়ামী লীগ, মিজান অনেক কিছু হয়েছে, নেত্রী দেশে আসার পরে অনেক কিছুই দেখেছি, আমি এগুলো বলতে চাই না, কিন্তু এইটুকুই বলি, আপনার কথা শুনে ধরে এটা আওয়ামী লীগের ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা তোমার সাথে, এটা আওয়ামী লীগের স্লোগান না, এখন এটা বাংলার জনগণের স্লোগান হয়ে গেছে। ধন্যবাদ। যেটা যে স্লোগানটা সবার মুখে মুখে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। ধন্যবাদ খালেদ ভাই। খালেদ ভাই, আপনি যদি তৃণমূলের সহযোদ্ধা যারা আপনাদের আছে, আমি আসলে কাউকে তৃণমূলের কর্মী বলি না, আমি বলি যে তৃণমূলের সহযোদ্ধা, ওদের সম্বন্ধে, দেশবাসীর সম্বন্ধে যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন, তারপর আমরা লাইভটা শেষ করব। না, আমি আমি দেশবাসী তৃণমূলের সহযোদ্ধা, দেখেন আওয়ামী লীগ এমন একটা আদর্শিক রাজনৈতিক দল, আমরা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, অসাম্প্রদায়িক চেতনা, এটার জন্য কোনো নির্দেশনা লাগে না। আওয়ামী লীগের যারা ভোটার তারাও জানে তাকে কি করতে হবে। কাজেই আমার তৃণমূল বলেন বা মূল বলেন বা মধ্যমূল বলেন, আমাদের ওই সব জায়গায় মিলন মহনা এক জায়গায়, ঝড় রাত কি আধার, ঝড় রাত্রি আধার রাতে শেখ হাসিনা তোমার সাথে। ধন্যবাদ খালেদ ভাই, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা আশা প্রকাশ করব যে নেক্সট টাইমও যদি আপনাকে কখনো আমাদের আনতে হয়, আপনাকে পাবো আমরা। আমাদের লক্ষ যারা জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মা বোনের আত্মত্যাগ, প্রতিটি মানুষের প্রতি আমরা আজকে দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, এবং তাদের সেই ঐতিহাসিক স্মরণীয় ভূমিকা আজকে আমাদেরকে স্বাধীন একটা রাষ্ট্রের পরিচয় দেওয়ার সুযোগ করে দিয়েছে। আমাদের সুপ্রিম কান্ট্রি, আমাদের একটা সার্বভৌমত্ব, আমাদের একটা জাতীয় সঙ্গীত আছে, আত্মপরিচয় আছে, জাতিগত পরিচয় আছে, অনেক জাতি আছে, কিন্তু তাদের কিন্তু স্বাধীন পরিচয় নেই। আজকে আমাদের সেই পরিচয়টা তারা দিয়েছেন। গাজীর পিতা সহ, বঙ্গবন্ধু সহ, শেখ মুজিবুর রহমান সহ যারা এই মহান এই পদক্ষেপ এই যা বাঙালি জাতির জন্য নিয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। খালেদ ভাই, মুজিবনগর সরকারের যে স্মৃতি বিজড়িত যে চিহ্নটুকু ছিল মেহেরপুরে, আপনার ফটো কার্ডটা দেখাই, জঙ্গি বাহিনী এটাকে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, এটা এটা শুনেন, এই যে আপনি যে কথাটা বললেন, এটা 2024 সালে যে জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে যে বাংলাদেশে যে দখল করে নেওয়া হলো জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী, তারা এই ভয়াবহ নৃশংস কাণ্ডগুলো চালিয়েছে। মুজিবনগরের এই স্মৃতি চিহ্নগুলো মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। সব থেকে বড় কথা, বাংলাদেশের যে বাঙালি জাতির যে আতুর ঘর, যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে, যেখানে স্বাধীনতার সংগ্রাম, স্বাধিকার থেকে স্বাধীনতার সংগ্রাম যেখান থেকে রচিত হয়েছে, যেখান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে, সেই বাঙালি জাতির আতুর ঘর ঠিকানা 32 নম্বর ভেঙে দিয়েছেন, গুড়িয়ে দিয়েছেন। প্রথমে পুড়িয়ে দিয়েছেন, তারপরে গুড়িয়ে দিয়েছেন, ভেঙে দিয়েছেন, নির্মূল করার চেষ্টা করেছেন। তো কাজেই, এবং এটা কিন্তু সরাসরি জুলাই সন্ত্রাসের যে হোতা দখলদার ইউনুস, তার নির্দেশে, তার পৃষ্ঠপোষকতায় এই কাজগুলো 32 নম্বরের এই ধ্বংসস্তূপ তৈরি করা হয়েছে। কাজে এটা শুধু আপনি মুজিবনগর না,
বাংলাদেশের যে প্রান্তরে যাবেন মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্নগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইভেন কি বধ্যভূমি যেগুলো আছে, যেগুলোতে গণহত্যা চালানো হয়েছিল, সেগুলো পর্যন্ত তারা নষ্ট করে, চিহ্নগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছেন। মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের কে তারা কিভাবে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। আপনারা দেখেন বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে শুরু করে প্রতিটি জায়গায়। এবং রাশেদ, আপনাকে বলি যে আপনি দেখেন এই যে